2022 সাল থেকে নতুন কারিকুলামে নবম দশম শ্রেণীতে থাকছে না বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগ। সংসদে শিক্ষামন্ত্রী, হবে সমন্বিত কারিকুলাম। চুক্তির 3 বছর পার হলেও শুরু হয়নি রোহিঙ্গা প্রত্যাবাসন। মিয়ানমারকে দুষছেন পররাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক চাপ বাড়াতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ। এবং আবারও ভোট জালিয়াতির অভিযোগ রিপাবলিকান শিবিরের। বাড়ছে প্রশাসন কর্মকর্তাদের মধ্যে বিভ্রান্তি। ট্রাম্পকে দায়িত্বজ্ঞানহীন প্রেসিডেন্ট বললেন জো বাইডেন। ভোরের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। 2022 সালের নতুন কারিকুলামে নবম দশম শ্রেণীতে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগ থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। গতকাল রাতে জাতীয় সংসদের চলমান বিশেষ অধিবেশনে তিনি একথা জানান। এ ঘোষণায় শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করেন শিক্ষকরা। বিজ্ঞান, মানবিক, বাণিজ্য এই তিনটির যে কোনো একটি বিভাগ বাছাইয়ের মাধ্যমে নবম শ্রেণী থেকে বিভক্ত শিক্ষার্থীরা বহু বছর ধরে চলে আসা এই রীতির পক্ষে বিপক্ষে রয়েছে নানা মত। হঠাৎ আসলো তারই সমাধান পরিবর্তন করবার জন্য বৃহস্পতিবার একাদশ সংসদের বিশেষ অধিবেশনে শিক্ষামন্ত্রী জানান, নবম ও দশম শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য এই তিন বিভাগের কোনোটি থাকবে না নতুন কারিকুলামে। আমাদের কারিকুলামটি পুরো একটি পর্যালোচনা হচ্ছে এবং খুব শিগগিরই সেটির চূড়ান্ত রূপটি আমরা প্রকাশ করব। সেখানে কিন্তু আমাদের এই সকল ধরনের শিক্ষাতেই বিজ্ঞান, মানবিক, ব্যবসা এই বিভাগগুলোকে আমরা নবম দশম শ্রেণীতে আর রাখছি না। সকল শিক্ষার্থী সব ধরনের শিক্ষা নিয়েই এই স্কুলের 10টি বছর সেটি শেষ করবে। এ ঘোষণায় সাধুবাদ জানিয়ে শিক্ষকরা বলছেন, শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। একই রকম শিক্ষা ব্যবস্থা থাকবে, এতে সকল শিক্ষার্থীরা সব বিষয়ে জানতে পারবে। যখন নবম শ্রেণীতে একটা শিক্ষার্থী ওঠে এবং সায়েন্স পায় না বা নেয় না, তখন তারা এবং তাদের অভিভাবকরা স্বভাবতই মনে করে যে দুর্বল মেধাবী শিক্ষার্থী, তাই তাদেরকে আর্টসে পড়তে হচ্ছে বা কমার্সে পড়তে হচ্ছে। কিন্তু অনেক সময় এটার ব্যতিক্রমও দেখা যেতে পারে। বিজ্ঞান যারা পড়ে সামাজিক বিষয়ে জানে না, আবার যারা আর্টস কমার্স পড়ে তারা বিজ্ঞান বিষয়ে জানে না। এটা একটা ঘাটতি থেকে যায়। নবম শ্রেণীতে গ্রুপ বা বিভাজন করা হয়, তখন একজন শিক্ষার্থী বুঝতে পারে না যে সে কোনটা ভালো, কোন বিষয়টা ভালো বুঝছে বা না বুঝছে। এই সমন্বিত শিক্ষা কার্যক্রম পদ্ধতিতে অবশ্যই সব শিক্ষার্থী সমান সুযোগ পাবে। 2022 সাল থেকে নতুন কারিকুলামে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। করোনাকালে স্কুল খুলে দিয়ে শিক্ষার্থীদের মৃত্যু ঝুঁকিতে ফেলা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রাতে জাতীয় সংসদে মুজিব বর্ষের বিশেষ অধিবেশনে সমাপনী বক্তব্যে তিনি একথা বলেন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার আরও বেশি প্রস্তুত আছে বলেও জানান তিনি। আমরা আরও বেশি প্রস্তুতি নিয়েছি এবং যে ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে বা যেটা এখনও রিসার্চ চলছে, আমরা আগাম বুকিং দিয়েছি যাতে সেটা চালু হওয়ার সাথে সাথে বাংলাদেশের মানুষদের আমরা আনতে পারি। আমেরিকায় কিন্তু স্কুল খুলে দিয়েছিল একটা পর্যায়ে, তারপরে তারা বন্ধ করতে বাধ্য হয়। আবার ইউরোপে দেখা দিল। কিন্তু এই যে ছেলেপেলেগুলি স্কুলে যাবে, বাচ্চারা, শিক্ষকরা বা তাদের গার্জিয়ান সবাই যে তাদের যেতে হবে, এটা একটা সংক্রামক ব্যাধি। এখনও এটা চিকিৎসাই বের হয়নি, তারপর আমরা চিকিৎসা দিচ্ছি, মানুষ ভালো হচ্ছে। তো সেইখানে এই ঝুঁকিটা আমরা ছেলে মেয়েদের জন্য কেন নেব? সকলকে আমার আহ্বান যে প্রত্যেকে, যেমন এখন যেটা আসছে যে অন্ততপক্ষে মুখে মাস্কটা পরে থাকা। নির্বাচন বর্জন করা বিএনপির খেলায় পরিণত হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নামকাওয়াস্তে প্রার্থী দিয়ে নির্বাচনের দিন নির্বাচন বর্জন করবে বিএনপি, এটা সবারই ধারণা হয়ে গেছে। গতকাল সকালে গণভবন থেকে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভায় যোগ দিয়ে সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বিএনপি মিথ্যাচারের ব্যাপারে সাধারণ মানুষকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, উপনির্বাচনের দিন ঢাকার বিভিন্ন পয়েন্টে তারা আগুন দিয়েছে, তা প্রমাণিত। সম্মেলন হওয়ার পর কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর দ্বিতীয় সভা। করোনা সংকটের এই সময়ে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গণভবন থেকে এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় দেশ ও মানুষের জন্য আওয়ামী লীগের অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, আওয়ামী লীগের প্রতি মানুষের আকাঙ্ক্ষা অনেক, দ্রুত সম্মেলন করা সহ তৃণমূলকে শক্তিশালী করতে দেন বিভিন্ন নির্দেশনা। মানুষ আমাদের ভোট দিচ্ছে একটাই কারণ, মানুষ একটা জিনিস উপলব্ধি করেছে
যে আওয়ামী লীগ ক্ষমতা আসলে জনগণের উন্নতি করে। আওয়ামী লীগ একটা সংগঠন, আমাদের পূর্বে প্রস্তুতি ছিল, আমাদের অর্থনীতি বলে কি হবে, আমরা সামাজিক উন্নয়নের জন্য কি করতে পারবো, আমরা সামাজিক নিরাপত্তার জন্য আমরা কি করবো, দেশের উন্নয়নটা কিভাবে হবে, আমরা সেদিকে চিন্তা করেই কাজ করেছি। কিন্তু আওয়ামী লীগের প্রতিটা নেতা কর্মীকে এই ব্যাপারে চিন্তা করতে হবে। তাৎক্ষণিকভাবে কোনো কিছু পাওয়াটা বড় কথা না, মানুষের জন্য কতটুকু দিয়ে যেতে পারলাম সেটাই বড় কথা। বক্তব্যে বিভিন্ন নির্বাচনে বিএনপির ভূমিকারও সমালোচনা করেন সরকার প্রধান। ঢাকা ও সিরাজগঞ্জের উপনির্বাচনের দিন রাজধানীতে বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপিকে দায়ী করেন তিনি। উপনির্বাচনে তার নাম তো আসছে, তার ক্যান্ডিডেট দেন খুব হইচই করে, তারপর ইলেকশনের দিন দুপুরবেলা পার হতে পারে না, তারা নির্বাচন থেকে সরে দাঁড়ায়। এটার জন্য তাদের একটা একটা পরিকল্পিত খেলা, প্ল্যান গেম, এটা এখন আমরা জানি তারা এগুলো করবে। করোনা পরিস্থিতির এই সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেন তিনি। দেশের মানুষ যাতে ভ্যাকসিন তৈরি হওয়া মাত্রই পায় সে লক্ষ্যে 1000 কোটি টাকা আগাম পরিশোধ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। কথা ছিল চুক্তির 3 মাসের মধ্যে শুরু হবে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন। 3 বছর পরও ফলাফল শূন্য। দফায় দফায় সময় ঠিক করা হয়েছে, কেবল ফিরে যায়নি একজন রোহিঙ্গাও। এজন্য মিয়ানমারের ছলচাতুরিকে এককভাবে দোষ দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। তবে বিশ্লেষকরা মনে করেন তড়িঘড়ি করে করা চুক্তিটি কার্যকরে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ দেওয়ার জন্য সক্রিয় করতে হবে বাংলাদেশকেই। এহসান জুয়েলের রিপোর্ট। 2017 সালের আগস্টে রোহিঙ্গাদের ঢল নামার পর একটা বড় শরণার্থী সমস্যার মুখে পড়ে বিশ্ব। চারদিকে আন্তর্জাতিক চাপ, তৎপর বিশ্ব সংস্থাগুলো। 3 মাসের মাথায় এমন একটা সময় আসার আলো খুঁজে পায় বাংলাদেশ। 23শে নভেম্বর মিয়ানমারের রাজধানী নাইপিদোতে দুই পক্ষের উপস্থিতিতে হয় চুক্তি। সেই চুক্তি অনুযায়ী 3 মাসের মধ্যে অর্থাৎ 2018 সালের জানুয়ারি মাসে শুরু হওয়ার কথা প্রথম দফা প্রত্যাবর্তন। এ নিয়ে জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠক হয়েছে 3টি, যাওয়ার তারিখ ঠিক হয়েছে 3 দফা। মিয়ানমারের হাতে 1 লাখের বেশি রোহিঙ্গার তালিকাও তুলে দেওয়া হয়েছে, কিন্তু সবই বিফলে গেছে। আমরা সবসময় রেডি, কিন্তু তারা রাজি নেয় না, বলে নিবে কিন্তু আসলে কোনো ব্যবস্থা করে না। তাদের 100 বার যদি আমরা নক করি, তারা তখন হয়তো 2 বার রিপ্লাই করে, কথা বলে না, চুপ করে থাকে। শুধু মুখের কথায় কূটনীতিতে চিড়ে ভিজে না। মিয়ানমারকে এজন্য রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক যে চাপ তৈরির কথা সেটা দেয়নি বিশ্বের প্রভাবশালী দেশগুলো। উল্টো দেশটিতে বিদেশি বিনিয়োগ আরও বেড়েছে। চুক্তিটা তড়িঘড়ি করে খুবই দুর্বল একটা চুক্তি করা হয়েছে, যেটা আসলে করা উচিত ছিল না। যে চুক্তিটা শুরু হয়েছে এটাতে আসলে এমন কোনো সেফগার্ড নাই যে মিয়ানমার তাদেরকে নিতে বাধ্য হবে। যতই দিন যেতে থাকবে বৈশ্বিক আলোচনার টেবিলে রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যুটি দিন দিন আরও গুরুত্ব হারানোর আশঙ্কা করা হচ্ছে, যার দীর্ঘমেয়াদী কুফল হয়তো ভোগ করতে হবে বাংলাদেশকেই। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা ও সেখানকার স্থানীয় জনগোষ্ঠীর জন্য 850 কোটি টাকা অনুদান দিবে বিশ্বব্যাংক। ইমার্জেন্সি মাল্টিসেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রকল্পের আওতায় এ অনুদান দেবে বিশ্বব্যাংক। গতকাল এক বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক জানায়, বুধবার বাংলাদেশের সাথে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। নতুন এই অর্থের সুবিধাভোগী হবে 7,80,800 জনগোষ্ঠী। এর মধ্যে 1,40,800 জন স্থানীয় জনগণের আবাসিক এলাকার অবকাঠামো উন্নয়ন করা হবে। এছাড়া 3,65,800 মানুষের সুপেয় পানির উন্নয়ন এবং 1,71,800 মানুষের স্যানিটেশন ব্যবস্থা উন্নত করা হবে। একই সঙ্গে 81,000 মানুষের জন্য 40টি বহুমুখী আশ্রয় কেন্দ্র, জলবায়ু সহনশীল রাস্তা, 4,000 সৌর বিদ্যুৎ চালিত সড়ক বাতি লাগানো, 975টি নিরাপদ বাতির ব্যবস্থা তৈরি সহ বেশ কিছু কার্যক্রম বাস্তবায়ন করা হবে। দেশটা কি মগের মুল্লুক? হাজার হাজার কোটি টাকা পাচার করেও ধরাছোঁয়ার বাইরে থাকবে। 3,500 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে বিদেশে পলাতক পিকে হালদারের বিষয়ে এমন মন্তব্য করেছেন হাইকোর্ট। তাকে ফেরাতে এবং গ্রেফতারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা 10 দিনের মধ্যে দুদক সরকারকে জানাতে বলেছেন আদালত।
প্রশান্ত কুমার হালদার, ব্যাংকপাড়ায় যিনি পরিচিত পিকে হালদার নামে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ৩৫০০ কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা পিকে। মাঝে একবার টাকা ফেরতের শর্তে দেশে ফিরতে চেয়েছিল, কিন্তু দেশে ফিরলে গ্রেফতার হতে হবে। হাইকোর্টের এমন আদেশের পর অসুস্থতার কথা বলে আর ফেরেননি তিনি। বৃহস্পতিবার তাকে ফেরানোর বিষয়ে আবারও বসল হাইকোর্ট। পিকেকে ফেরাতে এবং গ্রেফতারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে 10 দিনের মধ্যে দুদক ও সরকারকে জানাতে বলা হয়েছে। পিকে হালদার কোথায় কিভাবে আছে, দুদক তাকে অ্যারেস্ট করার জন্য কি পদক্ষেপ নিয়েছে এবং দুদকের কেসের কি অবস্থান, এগুলি জানার ব্যাপারে একটি সুমোটো রুল ইস্যু করেছেন। আগামী 10 দিনের মধ্যে দুদক নির্দেশ দেওয়া হয়েছে লিখিত আকারে বিষয়গুলি হাইকোর্টকে অবগত করার জন্য। এদিন উচ্চ আদালত বলেন, দেশটা কি মগের মুল্লুক? হাজার হাজার কোটি টাকা পাচারের পরও আসামি ধরাছোঁয়ার বাইরে থাকবে। প্রায় ৩৫০০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে, সে দেশে আসছে না, হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে চলে যাবে, তাকে মানে বিদেশ থেকে কেন গ্রেপ্তার করা হবে না? এটা তো কারণ মগের মূল্যক না। দুদক সূত্র জানায় তাকে গ্রেফতারে ইন্টারপোলকে চিঠি দিয়েছেন তারা। চিঠির জবাব দিয়ে পিকের গ্রেফতারি পরোয়ানা এবং আদালতের আদেশ চেয়েছেন ইন্টারপোল। বর্তমানে কানাডায় রাজার হালে আছেন পিকে হালদার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গত 24 ঘন্টায় কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭,৫৩১ জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬,০৬,৯৫২ জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন ২,৩৬৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৪,৪১,১৫৯ জন। 24 ঘন্টায় মারা গেছেন 30 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ৬,৩০৫ জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৯৩৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩,৫৬,৭২২ জন। করোনা পরিস্থিতিতে আন্তর্জাতিক 5 রুটে ফের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ালো বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। বৃহস্পতিবার বিমানের ওয়েবসাইটে বলা হয়, ব্যাংকক, ম্যানচেস্টার, কাঠমান্ডু, মদিনা ও কুয়েত রুটে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত থাকবে। পরিস্থিতির উন্নতি সাপেক্ষে পরে ফ্লাইট চালুর দিন ও তারিখ জানিয়ে দেওয়া হবে। করোনা মহামারী দেখা দিলে গত মার্চ মাস থেকে বিশ্বের বিভিন্ন রুটে ফ্লাইট বন্ধ হয়ে যায় বিমানের। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় গত জুনে আন্তর্জাতিক রুটে ফের ফ্লাইট চালু হলে পর্যায়ক্রমে 12টি গন্তব্যে চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে ব্যাংকক, ম্যানচেস্টার, কাঠমান্ডু, মদিনা ও কুয়েত রুটে এখনও ফ্লাইট চালু করেনি বিমান। এর আগে গত 1 নভেম্বর ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়িয়ে 30শে নভেম্বর পর্যন্ত করা হয়। করোনায় নিয়মিত প্রিমিয়াম জমা না হওয়ায় আয় কমেছে বিমা কোম্পানিগুলোর। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কমিশন ভিত্তিক কাজ করা 7 লাখেরও বেশি এজেন্ট। ঘুরে দাঁড়াতে সরকার ঘোষিত স্বল্প সুদের প্রণোদনার দাবি বিমা কর্তৃপক্ষের। বিস্তারিত কাজল আব্দুল্লাহ রিপোর্টে। করোনায় ব্যাংক, নন ব্যাংক সহ বিভিন্ন খাতের মতো সংকটে পড়েছে বিমা শিল্প। বিশেষ করে সাধারণ মানুষের আয় রোজগার কমে যাওয়ায় কমেছে জীবন বিমায় নতুন গ্রাহক, আর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় অনিয়মিত হয়ে পড়েছে নিয়মিত গ্রাহকদের ষান্মাসিক ও বাৎসরিক কিস্তি বা প্রিমিয়াম জমার পরিমাণও। বিমা কোম্পানিগুলো বলছে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন কমিশনভুক্ত প্রান্তিক এলাকার প্রায় 7 লাখ এজেন্ট। এখনো আগের অবস্থান ফিরে আসে নাই, বিশেষ করে যারা কমিশন বেস এজেন্ট আছে, মানে আমরা যেটা অফিসিয়ালি বলি এফএ, এরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পলিসিগুলোতে আমাদি হয়ে যাচ্ছে, অনেকের চাকরি হারিয়েছে, অনেকের ব্যবসা নষ্ট হয়েছে, এই পলিসিটি তারা তার নবায়ন করতে পারছে না। এদিকে বাৎসরিক লক্ষ্যমাত্রা পূরণে পিছিয়ে পড়া ও প্রতিষ্ঠানগুলোর নিয়মিত ব্যয় সংকুলনের সহায়তার জন্য সরকারের কাছে ধর্ণা দিয়েও কোনো সাড়া মেলেনি বলে জানায় বিমা অ্যাসোসিয়েশন। ইন্স্যুরেন্স সেক্টর থেকে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আইডিআর এর কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা আবেদন করেছিলাম, সেখানেও কোনো প্রণোদনা বা কোনো সাহায্য আসে নাই। কার্যক্রম স্বাভাবিক রাখতে অন্যান্য খাতের মতো বিমা খাতকেও স্বল্প সুদে প্রণোদনা প্যাকেজের আওতায় নিয়ে আসার পরামর্শ অর্থনীতিবিদদের। জীবন বীমা কোম্পানিগুলোতে যদি এই সুবিধা পায়, বিশেষ করে সফট লোন নিয়ে তারা যদি তাদের ক্যাপিটালটাকে আবার হালনাগাদ করতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা ঘুরে দাঁড়াতে পারবে এবং এই যে পরিবারগুলো আছে যারা অনটনের মধ্যে আছে, তারাও কিন্তু একটা আশার আলো দেখতে পাবে। বিমা নিয়ন্ত্রক সংস্থা আইইডিআর এর তথ্য মতে দেশে সরকারি বেসরকারি বিমা কোম্পানির মধ্যে সাধারণ বিমা 46 ও জীবন বিমা রয়েছে 32টি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।
করোনার প্রভাব আর গত অক্টোবর থেকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য সাফটা চুক্তির আওতায় ভোজ্য তেল, প্লাস্টিক সহ অন্তত 20টি পণ্য রপ্তানি বন্ধ থাকায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে রপ্তানি বাণিজ্যে ভাটা পড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নিষিদ্ধ ঘোষিত পণ্য ব্যতীত সব বৈধ পণ্য আমদানির সুযোগ দেয়া হলে বন্দরটি আবারও চাঙ্গা হয়ে উঠবে। জুয়েলুর রহমানের তোলা ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। 2010 সালে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে যাত্রা শুরু করে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর। এরপর থেকে মাছ, শুটকি, পাথর, সিমেন্ট সহ প্রতিদিন গড়ে 42টি পণ্য রফতানি হতো। কিন্তু 2017 সালে ভারতের অভ্যন্তরে এক রাজ্য থেকে অন্য রাজ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় বাংলাদেশ থেকে পণ্য আমদানি কমে যায়। ফলে বাংলাদেশের রফতানি বাণিজ্যে ভাটা পড়ে। এর মধ্যে গত অক্টোবর থেকে সাফটা চুক্তির আওতায় ভোজ্য তেল, প্লাস্টিক সহ অন্তত 20টি রপ্তানিমুখী পণ্য বন্ধ থাকায় রীতিমতো বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। আপনারা যেন পুনরায় চালু করা হয়, তাইলে আমাদের রপ্তানি পণ্য অত্যন্ত প্রাণবন্ত হয়ে উঠবে। বন্দরে এখনো প্রায় 40,000 টিন তেল আটকা পড়ে আছে। ব্যবসা আসলে আগে থেকে অনেক কমে গেছে। বারবারই দাবি জানাচ্ছি আমাদের পোর্টারে আমদানি নির্ভর করে দেওয়ার জন্য, এবং এখানে আমদানিটা হলে প্রচুর লোকের কর্মসংস্থান হবে। স্থলবন্দরের ট্রাফিক কর্মকর্তা জানান, রফতানি বাণিজ্যে ভাটা পড়ায় পণ্যবাহী ট্রাকের সংখ্যা কমেছে। হঠাৎ করে সাফটা চুক্তি বাতিল করার কারণে ট্যাক্স বেড়ে যাওয়ার কারণে গাড়ির সংখ্যাটা অনেক কমে গেছে। এখন 50-60 গাড়ি যায়, যেটা আগে 70-80-90 অ্যাভারেজ গাড়ি ছিল। স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তার মতে, আমদানি বৃদ্ধি পেলে বন্দরটি আরও চাঙ্গা হবে। রেভিনিউ বাড়াতে হয়, তাহলে আপনার এখানে ব্যবসায়ীদের দাবি অনুযায়ী যে সমস্ত নিষিদ্ধ পণ্য ছাড়া যদি এখানে আমদানি করা হয়, তারপরে এখানে রাজস্ব আয় বাড়বে। গত অর্থ বছরে আখাউড়া স্থলবন্দর দিয়ে 1,41,647 মেট্রিক টন পণ্য রফতানি হয়, যা থেকে আয় হয় 542 কোটি টাকা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। রাজধানীর বাজারে এখনো কমেনি শীতকালীন সবজির দাম। এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাজল। জাফর, রাজধানীর কারওয়ান বাজারে কিন্তু রাত 12টা থেকে কিন্তু যে বেচা বিক্রি শুরু হয়, এখন কিন্তু অনেকটা ঢিলে ঢালা ভাব, এবং দিন যত অর্থাৎ ভোরের আলো যত বাড়বে তত কিন্তু বেড়ে যাবে কিন্তু বিক্রি। এবং একইভাবে কিন্তু এই বাড়ার ফলে কিন্তু 8টা দিয়ে কিন্তু এখানে বলা চলে যে পণ্যের যে এখন সরবরাহ সমাগম দেখছেন, সেই সমাগম কিন্তু অনেকটাই কিন্তু কমে যাবে। এবং আপনাকে একটু বলে রাখি যে আজকে যে কারওয়ান বাজারে যে সবজি, যে ধরনের যত ধরনের সবজি এসেছে, সব ধরনের সবজির দামে কিন্তু নিম্নমুখী অর্থাৎ দাম কমেছে। এবং আপনাকে বলে রাখি যে এরকম ট্রাক ওয়াইজ যে বিভিন্ন দেশের জয়পুরহাট, বগুড়া, কুষ্টিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে যে এরকম কপিগুলো আসে, ফুলকপি, পাতাকপি, এগুলো কিন্তু আমরা গত সপ্তাহে যেটি দেখেছি যে কিন্তু প্রতি পিস কপি কিন্তু 35 থেকে 40 বিক্রি হয়েছে, যেটি কিন্তু আজকে আমরা দেখছি যে অনেকটাই 30-এর নিচে কিন্তু দাম কিন্তু রাখা হচ্ছে। এবং একইভাবে যদি বলি যে অন্যান্য সবজির মধ্যে যদি বলি যে বেগুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে 30 টাকা কেজি পাইকারিতে। আমি এখানে দেখছি যে সেখানে একইভাবে কিন্তু আমরা দেখছি যে লতি সহ বিভিন্ন কিছু যেরকম রয়ে যাচ্ছে, এগুলো কিন্তু আমরা দেখছি যে 30 টাকা 25 টাকা কিন্তু কেজি বিক্রি হচ্ছে। আমি যদি বলি যে একটু এখন যদিও মৌসুম না টমেটোর, সেক্ষেত্রে টমেটো কিন্তু সব কিন্তু এখানে আমদানি করা টমেটো, ভারতীয় টমেটো, সেই টমেটোগুলো কিন্তু এখানে একটু দাম বেশি আমি দেখছি। সেটা হচ্ছে একমাত্র পণ্য, সেটা হচ্ছে যে এটি কিন্তু 85 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আপনি যদি দেখেন যে পেঁপে কিন্তু এখানে 15 থেকে 20 টাকা দরে বিক্রি হচ্ছে। যে লাউ যেটি আমরা দেখেছি গত সপ্তাহে কিন্তু বিক্রি হয়েছে 45 টাকা 40 টাকা পিস, সেটি কিন্তু এখন আজকে বিক্রি হচ্ছে 25 টাকা 20 টাকা। এবং আপনি দেখতে পাচ্ছেন যে ধনে পাতা কিন্তু গত সপ্তাহেও কিন্তু আমরা দেখছি যে শুক্রবারে কিন্তু বিক্রি হয়েছে যেটি 80 টাকা কেজি, আজকে কিন্তু সেটি 50 থেকে 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। আমরা দাম শুনেছি মূলা, কচুরলতি যেটি আগে বিক্রি হয়েছে 30 টাকা 35 টাকা কেজি, সেটি কিন্তু আজকে পাইকারিতে বিক্রি হচ্ছে 20 টাকা 25 টাকা কেজি। এবং একইভাবে মূলা যেটি একটু ভালো বলা চলে যে একটু বড় সাইজের, সেটি কিন্তু 20 টাকা কেজি। এবং একটু মাঝারি কিংবা ছোট সাইজের সেটি কিন্তু বিক্রি হচ্ছে বলা চলে যে 12 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো আমরা দেখছি এখন গ্রীষ্মকালীন যে পেঁয়াজ কিন্তু বলা চলে যে বাংলাদেশে এই প্রথম বলা যায় গ্রীষ্মকালীন পেঁয়াজের বলা চলে যে ভরা মৌসুমও যদি বলতে আমরা যে গ্রীষ্মকালীন পেঁয়াজে কিন্তু রমরমা একটি সাফল্য পেয়েছে কৃষক এবং দেশের কৃষি বিভাগ। তো আমরা যদি একটু বলি যে দাম কত করে বিক্রি হচ্ছে, গত সপ্তাহে আমরা দেখেছি যে 50 থেকে 60 টাকা কেজি বিক্রি হয়েছে, আজকে কত করে বিক্রি হচ্ছে আমরা একটু জানতে চাই। আজকে কত করে বিক্রি করছেন পেঁয়াজ যদি বলেন?
কত করে কেজি বিক্রি করছেন? 30 টাকা কেজি ভাইয়া। দাম কি অবস্থা, কমতেছে? কমতেছে তো ভাই, কমের দিকে। সরবরাহ কেমন আছে বাজারে? বাজারে সরও কম, মালও কম, বেচা কিনাও কম। তো একটু যদি বলতে চাই যে গ্রীষ্মকালীন পেঁয়াজের যে সরবরাহ বাজারে ছিল সেটি কিন্তু কৃষকরা বলা চলে যে এবার কৃষি বিভাগ তাদের মাঠ পর্যায়ে পাইলট প্রকল্প হিসেবে কিন্তু সারা বাংলাদেশের কয়েকটি জায়গায় কিন্তু গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে গিয়েছিল এবং সেটি কিন্তু সাফল্য পেয়েছে এবং আগামীতে কিন্তু বলা চলে যে দেশের যে ঘাটতি রয়েছে পেঁয়াজে সেটি কিন্তু মোটামুটি বলা চলে 3 বছরে 10 লাখ মেট্রিক টনের একটি ঘাটতি কিন্তু পূরণের চেষ্টা রয়েছে কৃষি বিভাগের। একই সঙ্গে আপনাদের বলে রাখি যে করলার দামটি আপনাদের জানিয়ে রাখি, করলা কিন্তু গত সপ্তাহে যেটি আমরা দেখছি 50 থেকে 55 টাকা কেজি বিক্রি হয়েছে, আজকে কিন্তু সেই করলা বিক্রি হচ্ছে 30-35 টাকা কেজি দরে এবং এভাবে কিন্তু প্রতিটি সবজি আজকে কাঁকড়ার বাজারে দেখছি আমরা দাম কম, বলা চলে যে কোনোটির অর্ধেক দাম চলে এসেছে, অর্ধেকে নেমে এসেছে, কোনোটির কিন্তু বলা চলে যে 3 ভাগের 2 ভাগে দাম চলে এসেছে। তো আপনাদের পটল কিন্তু বিক্রি হচ্ছে ঠিক একইভাবে এবং আমরা শিম দেখেছি গত সপ্তাহে বিক্রি হয়েছে, শিমের কেজি দেখেছি আমরা 60 থেকে 70 টাকা, আজকে কিন্তু সেটি 30 থেকে 35 টাকা কেজিও কিন্তু বিক্রি হচ্ছে। একইভাবে আপনি জানিয়ে রাখি যে শশাও কিন্তু শশার দাম কমে গেছে। মরিচের দাম যদি বলি যে মরিচ কিন্তু বিক্রি হচ্ছে আজকে 80 টাকা কেজি দরে, যেটি গত সপ্তাহে আমরা দেখেছি যে 100 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হয়েছে মরিচ এবং সেটি কিন্তু আজকে 80 টাকা দরে। এবং একইভাবে পাইকাররা যেটা আমাকে বলছে সেটি হচ্ছে যে পাইকারিতে যেভাবে তারা পাইকারিভাবে যে দরে তারা বিক্রি করেন সেই দরটি কিন্তু খুচরা বাজারে যেহেতু দেখি আমরা যে দ্বিগুণ হয়ে যায় অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে পাইকাররা যেটি বলছে সেটি হচ্ছে যে সর্বোচ্চভাবে মনিটরিং করা, যাতে পাইকারি পর্যায়ে যে দামে তারা বিক্রি করছেন খুচরা পর্যায়ে যাতে ভোক্তাদের কাছে জিম্মি করে টাকা যাতে বেশি না করে সেই বিষয়ে তারা কিন্তু বারবার বলছেন। তো জাফর, এই ছিল কারণ বাজারে বেচা বিক্রি আজকে সব শেষ খবর এখন পর্যন্ত। বাজারে কমতে শুরু করেছে সব ধরনের সবজির দাম, সে খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ। ফেনী শহরের পৌর মৎস্য আড়তে প্রতিদিন জেলার প্রত্যন্ত এলাকার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল পরিমাণ মাছ আসে। ভোরেই বিক্রির হাঁকটাকে সরগরম হয়ে ওঠে। মাছের যোগান পর্যাপ্তের সাথে সাথে ক্রেতাদের ভিড় বাড়ছে। মীর হোসেন রাসেলের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আতিয়া সজল। শুধু জেলার মাছই নয়, দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রজাতির মাছে ভরপুর ফেনী শহরের এই আড়ত। বাজারে মাছের পর্যাপ্ত যোগান থাকলেও দাম নিয়ে ক্রেতা আর বিক্রেতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। 40 টাকা করে কম, আর পোয়া মাছ ধরেন 120 টাকা 100 টাকা বিক্রি হয়েছে, এটা দর দিয়ে গেছে আর কি। পোয়া মাছটা 60 টাকা চলে যাচ্ছে, এটা 100 টাকা 110 টাকা বিক্রি হয়েছে, এখন 50 টাকা 60 টাকা বিক্রি হইতেছে। ফেনী শহরের সবচেয়ে বড় আড়ত, এই জন্য মানে এখান থেকে সস্তা দামে পাবো এই জন্য আসছি। জেলার সবচেয়ে বড় এই মাছের আড়তটির আয়তন প্রয়োজনের তুলনায় কম আর পরিবেশ নোংরা হওয়াতে হিমশিম খেতে হয় বলে জানান ব্যবসায়ীরা। একটু ফাঁকা করে দিলে আমরা একেবারে আমরা ভালো হইব, আর জায়গাটা একেবারে সীমিত জায়গা, আর রোডও আমরা খারাইলে আমরা সমস্যা, রোডও পানি জমি যায়। পাইকারি বেশি আছে, মাছ আজকে কম আইছে, আজকে মাছ বেশ কম আইছে, কালকে মাছ বেশি আইছিল, কালকে থেকে আজকে কেজিতে 5 টাকা 10 টাকা বিক্রি বেশি। আজকে সস্তা না, তেমন দামও না, সীমিত হবে চলতেছে। এখানকার আড়ত মালিকরা জানিয়েছেন এই বাজারে প্রতিদিন প্রায় 1 কোটি টাকার উপরে মাছ বিক্রি হয়। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। রাজশাহীর নওদাপাড়ায় আড়তগুলোতে পুকুর, নদী, খাল ও বিল থেকে নানা প্রজাতির মাছ আসে। ক্রেতা বিক্রেতার হাঁকডাকে সকাল 6:30 থেকে 8টা পর্যন্ত জমজমাট থাকে এই বাজারে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাইকোর ফাইফুর রহমান রকি, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার হওয়ায় আজ সকাল থেকেই কিন্তু নওদাপাড়া যে মাছের আড়ত সেখানে অনেকটাই সরবরাহ বেড়েছে নানা ধরনের মাছের। আমরা সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করব। রাজশাহীর নওদাপাড়া আড়ত এরই মধ্যে জমজমাট হতে শুরু করেছে ক্রেতা বিক্রেতার সমাগমে, এবং এখানে আশেপাশে যে পুকুরগুলো আছে সেই পুকুরগুলো থেকে বিভিন্ন ধরনের মাছ এনে এখানে কিন্তু হাঁক ডাকের মাধ্যমে সেটি বিক্রি করা হয়। এবং আপনারা দেখছেন যে পুকুর থেকে যে মাছগুলো ধরা হয়েছিল ইতিমধ্যে সেই মাছগুলো আড়তে নেওয়া হচ্ছে এবং একের পর এক কিন্তু বিভিন্ন ধরনের মাছের হাঁক ডাক হচ্ছে এবং সর্বদরদাতা আজকে এই মাছগুলো কিনছেন আর কি। আপনারা দেখছেন যে এখানে বেশ কিছু মাছ আমরা দেখছি, সিলভার কাপ, পাশাপাশি
রুই মাছ আমরা দেখছি, কাতল মাছ আমরা দেখছি এখানে। পাশাপাশি শুধু যে বড় মাছ বা পুকুরের মাছ সেটি নয়, পুকুরের মাছের পাশাপাশি এখানে নদী বা খাল বিলের ছোট মাছের আমদানিও হয় এবং সেটির বেচা কেনাও কিন্তু জমজমাট হয়। এক কথায় সকাল 6টার পর থেকেই কিন্তু এখানে জমজমাট বেচা কেনায় মুখর হয়ে থাকে নওদাপাড়া মাছের এই আড়ত। আপনারা দেখছিলেন যে সিলভার কাপ মাছ এটি 110 টাকা দাম হাঁকা হয়েছে। এভাবে প্রতিটি মাছেরই কিন্তু হাঁক ডাক হচ্ছে। আমরা বেশ কয়েকজন এখানে বিক্রেতার সাথে কথা বলেছি, যারা পুকুর মালিক আসলে বলছেন যে এখানে যে পরিমাণ মাছের আমদানি হচ্ছে সেই পরিমাণ দাম কিন্তু তারা পাচ্ছেন না, কারণ পুকুরে মাছের উৎপাদন খরচ সেটি অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। আসলে অনেক মাছের সরবরাহ হয় এই বাজারে, তারা সেটির আশানুরূপ দাম কিন্তু। শুধু নদী নয়, বালু খেকোদের লোলুপ দৃষ্টি মানুষের ফসলি জমি ও সমতল জায়গার দিকেও। এতে একের পর এক ভরাট জমি কেটে নদীর সঙ্গে মিশিয়ে দিচ্ছে। বালু উত্তোলন করায় ভাঙছে নদীর পাড়, বিলীন হচ্ছে জনপদ। প্রশাসন বলছে ফেনীর সীমানায় চট্টগ্রামের প্রভাবশালীরা বালু তোলায় তারা রয়েছেন বিপাকে। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়াস সজলের রিপোর্ট। ফেনী নদীর প্রায় সবখানেই চলছে বিরামহীন বালু উত্তোলন। দিনরাত নদী কিংবা ফসলি জমি বালু খেকোদের করাল গ্রাস থেকে রেহাই মিলছে না বসত ভিটাও। জমিনের থেকে বালু উড়ায় তা আমাদের বাড়ির ক্ষতি যেতে আছে। পাবলিক রাজের বালু তুলি ভাঙি ফেলার, তাহলে আমরা কিভাবে থাকবো? আর বৈধ মহলে সরকারের নির্দিষ্ট নীতিমালা থাকলেও সেগুলো অমান্য করে ইচ্ছে মতো বালু তুলছে প্রভাবশালীরা। স্থানীয়রা মনে করছেন প্রশাসনের নীরব ভূমিকার কারণেই প্রশ্রয় পাচ্ছে এসব অবৈধ বালু উত্তোলনকারীরা। ফলে প্রতি বছর নদীগর্ভে হারিয়ে যাচ্ছে ফেনী সদর, ছাগলনাইয়া, ফুলগাজী, সোনাগাজী ও পরশুরাম উপজেলার হাজার হাজার একর জমি। বিলীন হচ্ছে বসতভিটা। প্রভাবশালীদের ভয়ে মুখ খুলতে সাহস পায় না স্থানীয়রা। মেশিন দিতে কাড়ি কাড়ি ব্যাক লই যার কই তো নেজ জঙ্গা কাড়ি নের কই জঙ্গা বাঙ্গি জেলে আমরা জনগণে মন জামু কোনরে। তো 200 ফ্যামিলি আছে এই জায়গায়, তারপরে এখানে একটা মসজিদ আছে, এরা তো এটাও চিন্তা করতেছে না। প্রতিবাদ করে কার কাছে প্রতিবাদ করে তো এমনি মারবে। আরো ফেনীর জেলা প্রশাসক জানান, চট্টগ্রাম ও ফেনী দুই জেলায় সমন্বয় করে অভিযান পরিচালনা করা হবে। ইতিমধ্যে আমরা অনেকগুলো মোবাইল কোড করেছি এবং তাকে ব্যাপক জরিমানা করা হয়েছে এবং অবৈধ ড্রেজার বা অন্যান্য যেসব ইকুইপমেন্টস রয়েছে সেগুলো আমরা ধ্বংস করে দিয়েছি। জেলা প্রশাসনের তালিকাভুক্ত 8টির মধ্যে সবচেয়ে বড় বালুমহল হলো সদর উপজেলার লেমুয়া ঘাট। আর সেই মহলটি গত 1 যুগ ধরে কোনো ইজারা না হওয়ায় সরকার প্রায় 6 কোটি টাকা রাজস্ব বঞ্চিত হলেও থেমে নেই বালু উত্তোলন। আতিয়াস সজল, সময় সংবাদ, ফেনী। ভোরের সময় আরও থাকছে। চলতি মাসে রাঙামাটিতে চালু হচ্ছে বিলাসবহুল ওয়াটার বাস। বাড়বে অপরূপ সৌন্দর্য উপভোগের সুযোগ। পর্যটন শিল্প বিকাশের সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা। মুন্সিগঞ্জ সদর উপজেলার ধলাগাঁও পাইকারি বাজারে সব ধরনের সবজির দাম কেজিতে কমেছে 20 থেকে 40 টাকা। সরবরাহ বেড়ে যাওয়ায় সস্তায় শীতের সবজি বিক্রি হচ্ছে। তবে আলুর দাম এখনও চড়া। সবজির বৃহৎ বাজারের তাজা ও কীটনাশক মুক্ত সবজি যাচ্ছে জেলাসহ রাজধানী ও নারায়ণগঞ্জের বাজারে। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। বজ্রযোগিনী সোহাগ মৃদা ভোরেই জমিতে ফুলকপি কেটে নিচ্ছেন হাটে। জৈব সারে শীতের আগাম এই সবজি চাষ করে এখন তিনি লাখপতি। ফসল ভালো হয়েছে, বেচা কিনা ভালো হইতেছে, কফির বাজার ভালো। সোহাগের মতো এই এলাকার সব কৃষক মুন্সিগঞ্জের ধলাগাঁও বাজারে সরাসরি নিয়ে আসেন সবজি। প্রধান রাস্তা যেন সবজির মেলা। ধুম বিক্রিও হচ্ছে শীতের সবজি। কীটনাশক মুক্ত তাজা সবজির সমারোহের কারণে এই হাটের কদর বেশি। 50% কমে গেছে। আগে একটা লাউ ছিল 60-65 টাকা, এখন লাউ হয়েছে 30 টাকা 25 টাকা। প্রচুর মাল বাইরে গেছে, বাড়াতে দাম কমে গেছে। সার দাম বাড়ায় দিচ্ছে, সব জিনিসের দাম বাড়ায় দিচ্ছে, চালের দাম বাড়ায় দিচ্ছে, পেঁয়াজের দাম বাড়ায়, শাকের দাম একদম সস্তা। 1 কেজি শাকের প্রতি আমাকে জমিনের খরচ লিয়ে পরে 30 টাকা, 30 থেকে 25 টাকা কেজি পড়ে, কিন্তু সেই জায়গায় আমরা 5 টাকা কেজি বিক্রি করতে পারতাছি না। সব ধরনের সবজির দাম কমলেও আলু উৎপাদনের শীর্ষ এই জেলায় পাইকারি বিক্রি হচ্ছে 41 টাকা কেজি দরে। কৃষক চাষ করাতে ভালো ফসল হওয়াতে আমাদের সবজির দাম কমে আসছে। ভোরের 2 ঘন্টার এই সবজি হাটে প্রতিদিন 10 মেট্রিক টনের বেশি সবজি বিক্রি হয়। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। নগর বাদলগাছিতে শীতের সবজির সরবরাহ বেড়েছে। হাটগুলোতে বেচাকেনাও জমজমাট। ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা।
এ সম্পর্কে বিস্তারিত জানাতে কোলাহাট বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর রকি। জাফর, শীতের সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে এই প্রান্তিক হাটে। বর্তমানে আমরা রয়েছি নওগাঁ জেলার কীর্তিপুর হাটে। খুব ভোর সকালে এই হাটে কিন্তু আমরা লক্ষ্য করছিলাম বিপুল পরিমাণের সবজি কৃষকরা ক্ষেত থেকে তুলে এই হাটে তুলছেন এবং আজকের হাটে আমরা যেটা দেখছিলাম যে সবজির সরবরাহ বাড়ার কারণে সব ধরনের সবজির কেজি প্রতি 20 টাকা পর্যন্ত এখানে কম দেখা যাচ্ছে এবং প্রান্তিক কৃষকরা বলছেন হঠাৎ করে এরকম দর পতন তাদের জন্য অনেকটাই খারাপ খবর, কিন্তু সাধারণ ক্রেতাদের ভিতর কিন্তু আমরা আবার খুব ভালো অনুভব করছি। তারা বলছেন যে দর কমে যাওয়ার কারণে তারা এখন তাদের হাতের নাগালের মধ্যে রয়েছে এসব সবজি। তবে এই হাটে কিন্তু সবচাইতে বেশি যেটা মূলার আমদানিটা আমরা এখানে বেশি লক্ষ্য করছিলাম এবং মূলার দরের ক্ষেত্রে যদি বলি, গত সপ্তাহে যে মূলা বিক্রি করেছে প্রতি কেজি 25 টাকা পর্যন্ত, আজকের সেই মূলা এখানে বিক্রি হচ্ছে মাত্র 60 টাকা থেকে 8 টাকা করে কেজি। এতে করে যারা চাষি তারা কিন্তু বলছেন যে এবার কিন্তু তাদের মানে এই মৌসুমের প্রথম দিকেই কিন্তু লোকসানের মুখে পড়তে হবে, কারণ এরকম দর কিন্তু তাদের জন্য অনেকটাই খরচ অনেক বেশি হয়, তারা কিন্তু ক্ষতির মুখে পড়ার কথা বলছেন। এই হাটে আমরা আরো যেসব সবজি লক্ষ্য করছিলাম, পটল, সিম, বেগুন, লাউ, কদু সব ধরনের সবজিরই কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখানে সরবরাহ আমরা এখানে দেখছি, কিন্তু দামের ক্ষেত্রে এসব হাটে কিন্তু ব্যাপক কম এখানে লক্ষ্য করা যাচ্ছে। আর অন্যদিকে কিন্তু মাত্র এখান থেকে 10-15 কিলোমিটার দূরে শহরের যেসব হাট রয়েছে, এটা কিন্তু দরের ক্ষেত্রে লক্ষ্য করার মতো যে 3 গুণ পর্যন্ত দর কিন্তু সেখানে বেশি এখান থেকে সাধারণ ক্রেতারা কিনে থাকেন। তো প্রান্তিক এই হাটগুলোতে কোনো বাজার মনিটরিং বা নজরদারির ক্ষেত্রে কিন্তু একটা চরম ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ প্রান্তিক চাষিরা বলছেন যে হঠাৎ এইভাবে দর কমে যাওয়া তাদের জন্য কিন্তু আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে, কারণ চাষের ক্ষেত্রে তাদের অনেকটাই খরচ বেশি পড়ে থাকে এবং এই জায়গাগুলোতে অন্তত পক্ষে যেন একটা প্রশাসনিক নজরদারি থাকে। সপ্তাহের ব্যবধানে 20 থেকে 30 টাকা পর্যন্ত কমে যাওয়া সাধারণ চাষিরা কিন্তু এটাকে সহজভাবে নিতে পারছে না। তারা বলছেন যে যেহেতু তাদের খরচটা অনেক পড়ে যায় এসব হাটে, বিশেষ করে এবছর কয়েক দফা বন্যা হয়েছে, বন্যার কারণে কিন্তু সবজি উৎপাদনের ক্ষেত্রে কিছুটা কমের দিকে এখানে লক্ষ্য করছিলাম। তারপরও তারা চাষিরা প্রথম দিকে কিন্তু ভালো দাম পেয়েছে এবং দামের ক্ষেত্রে তারা বলছিলেন যে গত 1 বছর বা 1.5 বছরের আগের চেয়ে কিন্তু এবার শীতের সব ধরনের সবজির বেশ চড়া দামে তারা বিক্রি করতে পারায় তাদের আর্থিক যে আয় ব্যয়ের হিসাব তা কিন্তু তারা পুষিয়ে উঠতে পেরেছেন। কিন্তু প্রান্তিক হাটগুলো, বিশেষ করে আজকের হাটে আমরা যেটা লক্ষ্য করছিলাম, সম্পূর্ণ একটা বিপরীত চিত্র। সব ধরনের সবজির এখানে বিপুল সমারোহ, বিশেষ করে শীতের যেসব সবজি রয়েছে এই সবজিগুলো কিন্তু এখন মানে ভরপুর এই হাটগুলোতে নিয়ে আসছেন চাষিরা এবং সবজির যেমন সরবরাহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু হঠাৎ একটা বড় ধরনের দর পতন এখানে লক্ষ্য করা যাচ্ছে। সিম আমরা এখানে দামটা আমরা দেখছিলাম যে প্রতি কেজি সিম মাত্র বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি, কিন্তু এটা জেলা শহরের হাটগুলোতে কিন্তু এই সিমই 70-80 টাকা পর্যন্ত কেজিতে তারা বিক্রি করে থাকছেন। এরকম একটা বিপরীত, অনেকটা অর্ধেকের চেয়ে বেশি দরের এই উঠানামা বাজার ব্যবস্থায় কিন্তু একটা অসম বলছেন এখানকার চাষিরা। তাদের ক্ষেত্রে যেটা প্রত্যাশা, অন্তত পক্ষে এই হাটগুলোতে একটা প্রশাসনের নজরদারি থাকা দরকার, কারণ মধ্যস্বত্ব ভোগীদের ক্ষেত্রে যেটা বলা হয়ে থাকে তারা কিন্তু ব্যাপক মুনাফা তাদের পকেটে তুলে নিয়ে যান। এই ক্ষেত্রে চাষিরা কিন্তু সঠিক মুনাফা তারা কখনোই পান না। এই জায়গাগুলোতে এবছর আমরা যেটা কৃষি বিভাগের পক্ষ থেকে জেনেছি, 14,000 হেক্টর জমিতে কৃষকরা চাষ করেছেন বিভিন্ন জাতের সবজি, কিন্তু বন্যা এবং প্রাকৃতিক বেশ কয়েকটা দুর্যোগ এবং উৎপাদনের ক্ষেত্রে কিন্তু সবজির চাষের অনেকটা কম এখানে উৎপাদন হয়েছে। এইসব কারণে কিন্তু সাধারণ চাষিরা প্রথম দিকে দাম ভালো পায়, তারা বেশ খুশি, কিন্তু হঠাৎ এরকম দর কমে যাওয়ার কারণে তাদের দিক থেকে কিন্তু আর্থিক ক্ষতির মুখে পড়ার কথা বলছেন। এবং বিশেষ করে প্রান্তিক হাটগুলোতে ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট এখানে কাজ করে থাকে, এমন কথা সাধারণ চাষিরা কিন্তু এই জায়গাগুলোতে বলছেন। তবে এই জায়গাগুলোতে একটা নজরদারি তারা আশা করছেন, যাতে করে প্রকৃত ন্যায্য মূল্য কৃষকরা পেয়ে থাকেন এবং তাদের পকেটে যেন যেতে পারে। তো জাফর, এই ছিল নওগাঁর কীর্তিপুর হাট থেকে সবজির কিনা বেচার খবর আমার কাছে। নওগাঁ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এমআর রকি। বিএনপি তার সর্বোচ্চ শক্তি দিয়েই সরকারকে পরাজিত করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে গুলশানে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি একথা বলেন। যারা জোর করে ক্ষমতা দখল করে বসে আছে, মধ্যরাত্রে নির্বাচনের আগের দিন রাতে যারা ভোটের ফলাফল ডাকাতি করে নিয়ে গেছে,
যারা এখন নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে, সেই সরকার আজকে শুধুমাত্র নিজেরা ক্ষমতায় টিকে থাকার জন্য, একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলছে। সুতরাং আমাদের সমস্ত শক্তিকে একত্রিত করে জনগণকে সঙ্গে নিয়ে আমরা এদেরকে পরাজিত করব। চুইয়ার সুতোর বুননে ভাগ্যের চাকা ঘোরাচ্ছেন যশোরের নারীরা। পরিবার সামলিয়ে অবসরে বনের ক্যানভাসে রং দিয়ে নকশি কাঁথা বুনে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছেন। সময়ের হাত ঘুরে বর্তমানে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে পরিণত হয়েছে এই কাজ। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মেধার তথ্য নিয়ে রিপোর্ট। সংসারে আর্থিক সচ্ছলতা আনতে যশোরের নারীরা সূচের ফোঁড়ে ফোঁড়ে কাঁথার উপর ফুটিয়ে তুলছেন নানা রঙের ফুল, পাখি, লতা পাতা সহ বিভিন্ন কারুকাজ। গ্রাম বাংলার ঐতিহ্য এই নকশি কাঁথাকে তারা দিয়েছেন বাণিজ্যিক রূপ। বেশ কয়েক বছর ধরে জেলার বিভিন্ন এলাকার দরিদ্র, মধ্যবিত্ত এমনকি শিক্ষিত নারীরাও কারুশিল্পকে পেশা হিসেবে বেছে নিয়ে নিজেদের গড়ে তুলছেন সফল উদ্যোক্তা হিসেবে। কেবল নকশিকাঁথাই নয়, নারীরা তৈরি করছেন বাহারি রং আর নানা ডিজাইনের সালোয়ার কামিজ, বিছানার চাদর, সোফার কুশন, পাপোশ, ওয়ালমেট, পাঞ্জাবি ব্যাগ সহ নানা পোশাক। কাজ শুরু করি প্রথম একটা মেশিন নিয়ে। এখন আমার কাছে প্রায় 300-400 জন কর্মচারী, মানে আমার তার ফিল্ডে কাজ করে। আমি প্রথমে 2-5 পিস করাতাম, কিন্তু এখন আমি হাজার পিস 3 পিস করাচ্ছি। আমি এখন অনেক কিছু করেছি। আমার দেখা দেখি আমাদের দেশে অনেক নারী উদ্যোক্তারা এগিয়ে আসছে। এসব উদ্যোক্তাদের মাধ্যমে ঘরে বসে থাকা শত শত বেকার নারী কর্মসংস্থানের সুযোগ পেয়ে নিজেদের গড়ে তুলছেন স্বাবলম্বী হিসেবে। ফ্যামিলির কাজের ফাঁকে আমি এই জায়গায় অনেক সময় ব্যয় করি হাতের কাজের জন্য। পড়াশোনার পাশাপাশি হাতে সেলাইয়ের কাজ করি, কাজটা পরিমাপ হিসেবে টাকা দেয়। অবসর সময় কাটানোর জন্য এই হাতে সেলাইটা করি। এই টাকা দিয়ে আমি আমার আম্মু আব্বুকে সাহায্য করি। তবে করোনার প্রভাবে চরমভাবে ক্ষতিগ্রস্ত এই শিল্পকে ঘুরে দাঁড়ানোর জন্য দীর্ঘমেয়াদী সরকারি প্রণোদনার দাবি জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই নারী উদ্যোক্তার। সরকার যে প্রণোদনা প্যাকেজটা দিচ্ছেন সেটা আমাদের যদি 1 বছর মেয়াদি না করে ওটা 3 বছর বা 5 বছর মেয়াদি করে, তাহলে হয়তো আমরা খুব সহজেই আবার ঘুরে দাঁড়াতে পারবো। গৃহবধূদের নিপুণ ও নিখুঁত হাতের ছোঁয়ায় তৈরি এসব পণ্যের চাহিদা থাকায় এই শিল্পকে ঘিরে যশোরে বর্তমানে কাজ করছেন ছোট বড় 150 শতাধিক নারী উদ্যোক্তা। সময় সংবাদ, যশোর। নাটোরের বাজারগুলোতে পেঁয়াজের দাম কমে এসেছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে 40 থেকে 42 টাকা দরে। প্রতি শুক্রবার সদরের শঙ্করভাগে বসে পেঁয়াজের স্বাভাবিক সাপ্তাহিক হাট। সেখানকার বেচাকেনার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আল মামুন। পেঁয়াজের বাজার ছিল 40 থেকে 45 টাকা কেজিতে। সেই পরিস্থিতি কিন্তু এখন নাটোরের অবস্থা শুরু করেছে। গত 14ই সেপ্টেম্বর ভারত রপ্তানি ঘোষণা বন্ধর পর থেকে নাটোরে হঠাৎ করে পেঁয়াজ বাজারে আসা কমে যায়। পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ার পরে ধীরে ধীরে এটার দাম বাড়তে থাকে। বিশেষ করে 80 থেকে 85 টাকা পর্যন্ত নাটোরের পেঁয়াজের বাজার ওঠে। এই প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন এবং টিসিবির মাধ্যমে পেঁয়াজ বাজারে দেওয়ার পরে আস্তে আস্তে সেটি স্বাভাবিক হতে থাকে। 85 টাকা কেজির পরে কিন্তু আর দাম কোনো রকম বৃদ্ধি হয়নি। বিশেষ করে এই দাম বৃদ্ধি না হওয়ার প্রেক্ষিতে গত অক্টোবর থেকে পেঁয়াজের দামগুলো, পেঁয়াজ মজুত সেটি বাজারে আসতে শুরু করে। 80 থেকে 85 টাকা কেজির এর প্রেক্ষিতে বাজারে সরবরাহ বাড়ে, পেঁয়াজের দাম বৃদ্ধি পায়। জাফর, আপনি যেটি জানেন গত বছর নাটোর জেলায় প্রায় 72,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। পেঁয়াজের দাম বৃদ্ধি পায়। জাফর, আপনি যেটি জানেন গত বছর নাটোর জেলায় প্রায় 72,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছিল। এই পেঁয়াজের মধ্যে বিশেষ করে নলডাঙ্গা আর সদর উপজেলারই বৃহত্তর অংশ। এই দুটি উপজেলার প্রায় 50,000 মেট্রিক টন পেঁয়াজ 14 সেপ্টেম্বরের পর থেকে মজুত হয়েছিল বলে কৃষি বিভাগ সেটি জানিয়েছিল। এই মজুতকৃত পেঁয়াজ যে বাজারে আসা শুরু হওয়ার পরে সামনে আগামী আর 1 মাসের মধ্যে, বিশেষ করে ডিসেম্বরের শেষ সপ্তাহে এই কন্দজাতের নতুন রোপণকৃত পেঁয়াজটি বাজারে আসা শুরু হয়ে যাবে। এর প্রেক্ষিতে সরবরাহ কিন্তু বাড়া শুরু হয়েছে।
এতে করে ব্যাপক সরবরাহের কারণে দামটা আবার নিয়ন্ত্রণে চলে আসছে। জাফর নাটোর জেলা অন্যান্য জেলার চেয়ে নাটোর জেলা পেঁয়াজের উৎপাদনের ফলনটা খুব ভালো হয়। এটি অন্য বিভিন্ন জেলায় প্রতি হেক্টরে ১.৫ থেকে ১৫ মেট্রিক টনের হলেও নাটোরে সেটি হয়ে থাকে ১৬ মেট্রিক টন। পেঁয়াজের আমদানি বা দেশীয়ভাবে স্বনির্ভর হতে এবার নাটোর কৃষি বিভাগ পেঁয়াজের যে চাষ বৃদ্ধি সেই বৃদ্ধির উপর তারা বেশি নজর দিয়েছে। বিশেষ করে গতবার ৭২,০০০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনে হলেও এবার স্থানীয় কৃষি বিভাগ সেটি ৮৪,০০০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। নাটোরের যে জেলায় এখন পর্যন্ত কৃষি বিভাগের দাবি প্রায় ২০,০০০ মেট্রিক টন পেঁয়াজ এখনও মজুদ রয়েছে ব্যবসায়ী ও কৃষকদের কাছে। বিশেষ করে নাটোর জেলার যে পেঁয়াজের মধ্যে এখানে কন্দজাতের পেঁয়াজ লাগানোর প্রায় রোপণ করার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। এই রোপণকৃত পেঁয়াজ যে বীজ পেঁয়াজটি নিয়ে এখন কৃষকরা বিপাকে পড়েছেন। বিশেষ করে এবার অতিবৃষ্টি বন্যার কারণে যে পরিস্থিতি হয়েছিল সেখানে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়ার যে কৃষকরা ছিলেন তারা কিন্তু সম্পূর্ণ বীজ পেঁয়াজ এখনও কিনতে পারেনি। তো জাফর সার্বিক পরিস্থিতিতে আমি এটুকু বলতে পারি যে স্থানীয় প্রশাসনের মনিটর এবং টিসিবির কারণে যে গত বছরের মতো ২ থেকে ২৫০ টাকা কেজি পেঁয়াজ এখনও পৌঁছেনি। তবে সামনে যেহেতু আর ১ মাসের মতো রয়েছে নতুন পেঁয়াজ উঠতে, এ কারণে নতুন পেঁয়াজ উঠতে রয়েছে বাজারে সরবরাহ বাড়ার কারণে নাটোরের হাট বাজারগুলোতে পেঁয়াজের দাম কমেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। নাটোর থেকে পেঁয়াজের বাজারে খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আল মামুন। পর্যটকদের বিনোদনের জন্য রাঙামাটিতে চলতি মাসে চালু হতে যাচ্ছে বিলাসবহুল ওয়াটার বাস। এতে চড়ে পর্যটকরা উপভোগ করতে পারবেন কাপ্তাই হ্রদের পাহাড়ের সৌন্দর্য, নীল জলরাশি, ঝর্ণা ও প্রকৃতির অপরূপ দৃশ্য। এ ধরনের উদ্যোগ পর্যটন শিল্প বিকাশে ভূমিকা রাখবে বলে মনে করে জেলার চেম্বার অব কমার্স। হেফাজত সবুজের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটি। ৭২৫ বর্গ কিলোমিটার আয়তনে বিশাল কাপ্তাই হ্রদ। হ্রদের পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাহাড়, নীল জলরাশি, প্রকৃতির অপরূপ ঝর্ণা ও ঝুলন্ত সেতু। প্রাকৃতিক এসব সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর হাজার হাজার পর্যটক ছুটে আসেন পাহাড়ি এই জনপদে। পর্যটকরা এতদিন ইঞ্জিন চালিত নৌকায় চড়ে হ্রদের সৌন্দর্য উপভোগ করতেন। এখন ভ্রমণের সুবিধার্থে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ওয়াটার বাস। খুব ভালো লাগছে, এটা আধুনিকতার ছোঁয়া আছে এটাতে। ওয়াটার বাসটা পর্যটকদের জন্য একটা বিশাল একটা সারপ্রাইজ। বোটটা মোটামুটি আরামদায়ক, লাইফ জ্যাকেট, লোকের সেফটি আছে। এই প্রথমবার আমার এই বোটটাতে বাসটাতে চড়ে অনেক মজা লেগেছে। ছোট বাচ্চারা যারা আসে, অনেকে হয়তো সাঁতার জানে না, তাদের জন্য সবচেয়ে নিরাপদ এরকম একটা ব্যবস্থা। এটা 100% নিরাপদ বলে আমি মনে করি। এটার জিপিএস আছে, ফুললি এয়ার কন্ডিশন। আধুনিক প্রযুক্তির বিলাসবহুল তরি হ্রদে ভাসবে চলতি মাসেই বলে জানালেন উদ্যোক্তা। রাঙামাটির যে আমাদের সাজেক যাওয়ার যে ব্যবস্থা, এই বোটেই আমরা নিরাপদ বলে মনে করছি, যে যার কারণে আমরা এই বোট এখন হয়তো একটা আনছি, ভবিষ্যতে আরও কয়েকটা আনার চিন্তাধারা করেই আমরা সামনে আগাচ্ছি। আর চেম্বার নেতা জানালেন এই ধরনের উদ্যোগ পর্যটন শিল্প বিকাশে ভূমিকা রাখবে। পর্যটনকে বিকশিত করার জন্য সাধারণ মানুষ যেন আগ্রহী হয় সেদিকে তাদেরকে আমরা উৎসাহিত করব। রাঙামাটির সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর ছুটে আসেন ৩ লাখেরও বেশি পর্যটক। সময় সংবাদ, রাঙামাটি। নতুন করে করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে উত্তরাঞ্চলে। শেষ এক সপ্তাহে কেবল রংপুর জেলাতে ১১৯ জন আক্রান্ত এবং কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যু হয়েছে, কিন্তু বাড়েনি জনসচেতনতা। শাকিল মাহমুদের ক্যামেরায় রিপোর্ট রতন সরকারের। মাস্ক না পরার শত অজুহাত, জনসমাগম স্থলে ঘুরে বেড়ানো লোকজনের। করোনা প্রতিরোধে সবচেয়ে কার্যকরী এই মাস্কের ব্যবহার নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে প্রচারণা চলছে। শীতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক ব্যবহারকেই গুরুত্ব দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় শুরু করেছে প্রশাসন, কিন্তু উদাসীনতা কমছেই না। সরি ভাই, কথা বলতে বলতে আসলাম তো এই জন্য। গরম লাগতেছে এই জন্য সাইডে মাছ তো আছে, মাছ তো পড়তেছে।
এখন ঘটনা হচ্ছে যে মাঝে মাঝে পড়া লাগে তো আমরা যারা সচেতন যারা তারা ঠিকই লাগাইছে, কিন্তু অনেকে আছে না বুঝেই বুঝতেছে না, সে লাগাচ্ছে না। দু একটি ব্যতিক্রম ছাড়া এবারও মহামারীর মতো এই সংকটে সম্মুখ সারিতে নেই বেসরকারি স্বাস্থ্যসেবা খাত। তাই কারো কারো কণ্ঠে আত্মসমালোচনা। বেসরকারি খাতগুলো দায়সারা ভাবে এবং দায়িত্ব জ্ঞানহীনভাবে জনগণকে স্বাস্থ্যসেবা থেকে বিরত থেকেছে। আমি মনে করি যে বেসরকারি পর্যায়েও যথেষ্ট যোগ্যতা তৈরি হয়েছে সহযোগিতা করবার জন্য এবং আমরা প্রস্তুত রয়েছি। সিভিল সার্জন গত 7 দিনে রংপুর জেলাতেই 119 জন আক্রান্ত এবং কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যুর খবর দিয়ে জানালেন করোনার দ্বিতীয় প্রকোপ শুরু হয়েছে। নতুন রোগী 119 জন, মারা গেছেন 2 জন। দ্বিতীয় ফেজ আসলেও আমরা এটা সামনে নেব আশা করি। যে হাসপাতাল আছে সেই হাসপাতালের পর্যাপ্ত পরিমাণে আমাদের প্রস্তুতি আছে। সরকারিভাবে প্রতিষ্ঠিত করোনা ডেডিকেটেড হাসপাতালে কোভিড আক্রান্ত গুরুতর রোগী ভর্তি রয়েছেন 24 জন। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। দেশের বাইরের খবর। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বলে দাবি করেছেন গবেষকরা। দ্বিতীয় ধাপের ট্রায়ালে থাকা অক্সফোর্ডের টিকা 70-এর ওপর যাদের বয়স, তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম বলে গবেষণায় পাওয়া গেছে। 560 জনের দেহের টিকাটি প্রয়োগ করার পর দেখা গেছে কম বয়সীদের থেকে বেশি বয়সীদের শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বেশি বাড়িয়েছে অক্সফোর্ডের টিকা। গবেষকদের মতে টিকাটি 18 থেকে 55, 56 থেকে 69 এবং 70-এর বেশি বয়সী 3 শ্রেণীর মধ্যেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দায়িত্বজ্ঞানহীন প্রেসিডেন্ট বলে মন্তব্য করেছেন দেশটির সদ্য জয়ী প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্যেই নির্বাচনে আবারও ভোট জালিয়াতি ও কারচুপির অভিযোগ এনেছে রিপাবলিকান শিবির। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের প্রচারণা দলের পক্ষ থেকে দাবি করা হয়, স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় ভোটিং ব্যবস্থা হ্যাক করেছিল ভেনেজুয়েলা। এদিকে নির্বাচনে পরাজয় মেনে নিতে ডোনাল্ড ট্রাম্প অস্বীকৃতি জানিয়ে এলেও তার প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে বাড়ছে অসন্তোষ আর বিভ্রান্তি। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের বড় ব্যবধানে জয় এখন স্পষ্ট। তবে তা মানতে নারাজ রিপাবলিকান নেতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস দখলে রাখতে চালিয়ে যাচ্ছেন নানামুখী চেষ্টা। এমন প্রেক্ষাপটে নির্বাচনের বিষয়ে বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে সংবাদ সম্মেলন ডাকে ট্রাম্পের প্রচারণা শিবির। ট্রাম্পের অ্যাটর্নি রুডি জুলিয়ানি বলেন, একটা দুটো ভোট নয়, কয়েকটি রাজ্যে বড় ধরনের ভোট জালিয়াতি হয়েছে, আর কেন্দ্রীয়ভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। শুধুমাত্র একটি রাজ্যের গুটি কয়েক ভোট জালিয়াতি করা হয়নি, একই পদ্ধতিতে বেশ কয়েকটি রাজ্যে জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। এই পরিকল্পনা কেন্দ্রীয়ভাবে বাস্তবায়ন করা হয়েছে। বিশেষ করে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত বড় বড় রাজ্যগুলোতে সবচেয়ে বেশি ভোট কারচুপি হয়েছে। নির্বাচন নিয়ে রিপাবলিকান শিবির একের পর এক অভিযোগ তুললেও তা পাত্তা দিচ্ছেন না জো বাইডেন। নিজস্ব অফিস খুলে সরকার গঠনের নানা পরিকল্পনার পাশাপাশি করোনা মোকাবেলায় করছেন আলোচনা। এদিন রিপাবলিকান ও ডেমোক্র্যাট গভর্নরদের সাথে ভার্চুয়াল বৈঠক করেন তিনি। পরে সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, করোনা মহামারী মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। Incident where he will go down in history as being one of the most irresponsible presidents in American history. It's just out of the, not even within the norm at all. এদিকে নির্বাচনে পরাজয় মেনে নিতে ডোনাল্ড ট্রাম্প অস্বীকৃতি জানিয়ে এলেও তার প্রশাসনের কর্মকর্তারা জো বাইডেনের সঙ্গে যোগাযোগ করছেন বলে খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম CNN। এতে বলা হয়, হোয়াইট হাউসের বেশ কিছু বর্তমান ও সদ্য সাবেক হওয়া কর্মকর্তা বাইডেনের টিমের সঙ্গে নীরব যোগাযোগ শুরু করেছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। বাংলাদেশ সহ 34টি দেশে আটকে পড়া গৃহকর্মীদের কুয়েতে প্রবেশের অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিপরিষদ। করোনার কারণে 34টি দেশের নাগরিকদের কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও এসব দেশে ছুটিতে গিয়ে আটকে পড়া গৃহকর্মীদের ফিরিয়ে আনতে বৃহস্পতিবার নতুন একটি প্রস্তাব পাশ করা হয়। এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল নির্দেশনা মেনে কর্মস্থলে ফিরতে পারবেন এসব দেশের গৃহকর্মীরা। কুয়েত থেকে আরও জানাচ্ছেন শরীফ মোহাম্মদ মিজানুর রহমান। কুয়েত মন্ত্রিপরিষদে নিষিদ্ধ 34টি দেশ থেকে গৃহকর্মীদের কুয়েতে প্রবেশের অনুমোদন দিয়েছেন সরকারি মুখপাত্র তারিকা মুজরিন স্থানীয় আরব টাইমসকে কথা জানান। খবরে প্রকাশ, নিষিদ্ধ 34টি দেশ থেকে গৃহকর্মীদের কুয়েতে প্রবেশের জন্য প্রস্তাবিত পরিকল্পনার কথা জানানো হয়েছিল মন্ত্রিপরিষদকে।
প্রস্তাবিত পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন। কোভিড-19 মহামারী প্রাদুর্ভাবে লন্ডভন্ড বিশ্বের শ্রমবাজার মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশে কুয়েতেও এর প্রভাব পড়েছে। গত এপ্রিল মাস থেকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর সকল বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করে দেয় কুয়েত সিভিল এভিয়েশন। ফলে দেশে ছুটি থেকে আটকা পড়েন প্রায় 10,000 গৃহকর্মী, যার অধিকাংশই ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল ও বাংলাদেশি। গত আগস্ট মাসে স্বাস্থ্যবিধি মেনে আংশিক ফ্লাইট চালু করলেও উচ্চ ঝুঁকিপূর্ণ বিবেচনায় বাংলাদেশ সহ প্রায় 34 দেশ থেকে সরাসরি প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেন কুয়েত সরকার। কুয়েত মন্ত্রিপরিষদ মহাসচিব সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে আটকে পড়া গৃহকর্মীদের কুয়েত প্রবেশে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন। নিষিদ্ধ 34টা দেশের যে গৃহকর্মী ছিল তাদেরকে আসার অনুমতি দিয়েছে সরকারের এমন নেতিবাচক সিদ্ধান্তে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। সাধারণ প্রবাসীরা মনে করেন এইসব গৃহকর্মীরা যদি আবারও কুয়েত ফিরে আসতে পারেন তাহলে তাদের রেমিটেন্স প্রবাহে আর কোনো বাধা রইল না এবং রেমিটেন্স প্রবাহে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সকলেই মনে করেন। শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, সময় সংবাদ, কুয়েত। কাতারের সিটি শহর আল শাহানিয়া আল দোসারি পার্কের সৌন্দর্য উপভোগ করতে ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে ছুটে যান প্রবাসী বাংলাদেশিরা। পার্কের প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের মতো হওয়া একটু সময়ের জন্য ভুলে যান দেশ ছেড়ে দূর প্রবাসে থাকার কষ্ট। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কাতারের রাজধানী দোহা থেকে 40 মাইল দূরে সিটি শহর আল শাহানিয়া। এই শহরে গড়ে উঠেছে বাংলাদেশের মতো প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে এক পার্ক। আল দোসারি নামের পার্কের সৌন্দর্য উপভোগ করতে শুক্রবার ছুটির দিনে পরিবার পরিজন ও বন্ধুদের নিয়ে ছুটে যান প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীরা। পার্কের পরিবেশ দেখে মুগ্ধ হন সেখানে ঘুরতে যাওয়া পর্যটকরা। এখানকার পরিবেশ খুবই মনোরম, প্রাকৃতিক, বাংলাদেশের মতো। আমরা প্রত্যেক শুক্রবারের ছুটিতে এই পার্কে ছুটে আসি। আজকে অনেক বন্ধুদেরকে নিয়ে এখানে আসছি ঘোরার জন্য, অনেক আনন্দ করছি, মনে হচ্ছে বাংলাদেশে আছি। ছুটির দিন প্রবাসীদের বিভিন্ন সংগঠনের উদ্যোগে আনন্দ ভ্রমণ, বার্ষিক বনভোজন, পিকনিক সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পার্কে প্রবেশের জন্য গুনতে হয় জনপ্রতি কাতারি 10 রিয়াল। সময় সংবাদ, দোহা, কাতার। হাতের মুঠোয় পৃথিবীর অনেক কিছুই এখন, নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে সবকিছুতে আধুনিকতার ছোঁয়া। কিন্তু 1000 বছর আগে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কেমন ছিল, কতটাই বা সংরক্ষণ করছি আমরা? আয়ারল্যান্ডে বর্তমান প্রজন্মের কাছে অতীতের সেই ব্যবহার সামগ্রীর সাথে পরিচয় করে দেওয়ার পদ্ধতির কথা জানাচ্ছেন সৈয়দ জুয়েল। ইতিহাস সংস্কৃতির চর্চা নিয়ে আমাদের তেমন মাথা ব্যথা নেই বললেই চলে। বর্তমান নিয়েই বড় বেশি ব্যস্ত আমরা। আধুনিক বিশ্বে নতুন নতুন প্রযুক্তি ব্যবহারে অনেকটা হারিয়ে যেতে বসেছে আমাদের পূর্বপুরুষদের সংস্কৃতি। ঘরের আবর্জনা মনে করে অনেকের ঘর থেকেই বিতাড়িত হয়েছে আগের দিনের ব্যবহৃত জিনিস। তাদের ঘরে এখন শোভা পাচ্ছে এ যুগের আধুনিক সামগ্রী। তবে পুরানো সেই সংস্কৃতির ধারাকে প্রজন্মের সাথে পরিচয় করাতে আয়ারল্যান্ড আছে বেশ এগিয়ে। আগের দিনের হ্যাজাক লাইট, হেরিক্যান, শত শত বছরের লোহার আয়রন, কাচের বৈয়াম, বই, কলস, মদ্যপানের জগ থেকে শুরু করে 1000 বছরের পুরানো অনেক জিনিস রাখছেন বিভিন্ন দোকানের প্রদর্শনীতে। উদ্দেশ্য পূর্বপুরুষদের জীবনযাপনের সাথে পরিচয় করানো। আবার কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠানের সামনে আগের দিনের গরুর গাড়ি, সাইকেল, মোটরসাইকেল থেকে শুরু করে হারানো দিনের রাজপ্রসাদের প্রহরীদের ভাস্কর্য রেখেও স্মরণ করে দিচ্ছেন তাদের সোনালী অতীতকে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 2022 সাল থেকে নতুন কারিকুলামে নবম দশম শ্রেণীতে থাকছে না বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগ। সংসদে শিক্ষামন্ত্রী, হবে সমন্বিত কারিকুলাম। করোনাকালে স্কুল খুলে শিক্ষার্থীদের মৃত্যু ঝুঁকিতে ফেলা যাবে না, সংসদে প্রধানমন্ত্রী। দ্বিতীয় ঢেউ মোকাবিলায় প্রস্তুত সরকার। চুক্তির 3 বছর পার হলেও শুরু হয়নি রোহিঙ্গা প্রত্যাবাসন। মিয়ানমারকে দুষছেন পররাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক চাপ বাড়াতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ। এবং আবারও ভোট জালিয়াতির অভিযোগ রিপাবলিকান শিবিরের, বাড়ছে প্রশাসন কর্মকর্তাদের মধ্যে বিভ্রান্তি। ট্রাম্পকে দায়িত্বজ্ঞানহীন প্রেসিডেন্ট বললেন জো বাইডেন। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।